আজ আমরা জানবো যে ফরমেটিভ ইভ্যালুয়েশন কাকে বলে। দেখো, ইভ্যালুয়েশনটা কাকে বলে সেটা আগে জানি। যে কোনো শিক্ষা মানে ক্ষেত্রে একজন স্টুডেন্টের কতটা সে জানলো সেই বিষয়ে টিচার যেই মূল্যায়ন মানে যে জিনিসটা করেন তাকেই বলা হয় মূল্যায়ন বা ইভ্যালুয়েশন। এই ইভ্যালুয়েশন আবার দুই ধরনের হয়। আমরা আজকে জানবো কি ফরমেটিভ ইভ্যালুয়েশন। দেখো, এই কথাটার মধ্যেই কিন্তু বিষয়টা লুকিয়ে আছে। কিরকম? যেমন ধরো, ফরমেটিভ মানে ফর্ম মানে গঠন, গঠন করার জন্য শিক্ষার্থীর যে শিখনটা কে গঠন করার জন্য বা শিখনটা হওয়ানোর জন্য যে মূল্যায়নটা করা হয় সেটাকেই বলা হচ্ছে ফরমেটিভ ইভ্যালুয়েশন। এটা মাইকেল স্ক্রিভান 1967 সালে প্রথম এই যে টার্মটা যে ফরমেটিভ ইভ্যালুয়েশন এটাকে উনি প্রথম উদ্ভব করেছিলেন। তার পরবর্তীকালে বেঞ্জামিন ব্লুমও কিন্তু এটা ব্যবহার করেছেন। এবার দেখা যাক যে বেঞ্জামিন ব্লুম কি বলেছে ফরমেটিভ ইভ্যালুয়েশন সম্পর্কে। তিনি বলেছেন যে ইট ইজ ইউজড, এটাকে ব্যবহার করা হয় মানে এই মূল্যায়ন পদ্ধতিটাকে ব্যবহার করা হয় টু মনিটর, মনিটর মানে দেখাশোনা করার জন্য, লার্নিং প্রগ্রেস মানে শিখনের কতটা উন্নতি হয়েছে, অ্যান্ড প্রোভাইড এবং প্রদান করে অনগোয়িং, অনগোয়িং মানে চলাকালীন, ফিডব্যাক টু ইমপ্রুভ ইনস্ট্রাকশন মানে চলাকালীন বলতে কোনো একটা শ্রেণীকক্ষে শিক্ষা দানটা যখন চলে সেই সময় যে ফিডব্যাক দেওয়া হয় কি করার জন্য, ইমপ্রুভ করার জন্য ইনস্ট্রাকশন। ইনস্ট্রাকশন মানে কি, টিচার যেটা পড়াচ্ছে, টিচার যে পাঠদান করছে সেটাকেই বলা হচ্ছে ইনস্ট্রাকশন। সেই ইনস্ট্রাকশনটাকে ইমপ্রুভ করার জন্য কি হচ্ছে এই ফরমেটিভ ইভ্যালুয়েশনটা করা হচ্ছে। দেখো, ট্যানার কি বলছে, ট্যানার বলছে যে ফরমেটিভ ইভ্যালুয়েশন রেফার্স, ফরমেটিভ ইভ্যালুয়েশন বলতে বোঝায় টু দা ইউজ মানে ব্যবহার করা অফ টেস্ট, বিভিন্ন ধরনের টেস্ট ব্যবহার করা, অ্যান্ড আদার ইভ্যালুয়েটিভ প্রসিজার্স মানে হচ্ছে অন্যান্য যে মূল্যায়ন করার জন্য অন্যান্য যে পদ্ধতিগুলো আছে সবগুলো এখানে ব্যবহার করা হয় কি করতে, হোয়াইল দা কোর্স, যখন কিনা এই কোর্সটা অ্যান্ড ইনস্ট্রাকশনাল প্রোগ্রাম, এবং ওই যে বললাম ইনস্ট্রাকশনাল প্রোগ্রাম মানে কি, টিচার যেটা পড়াচ্ছে মানে শ্রেণীকক্ষে যে পাঠদানটা হচ্ছে বা সেই যে নির্দেশনাটা হচ্ছে সেই প্রোগ্রামটা যখন ইজ ইন প্রগ্রেস মানে প্রসেস হচ্ছে মানে যখন হচ্ছে বা প্রগ্রেস হচ্ছে, সেই যে ব্যাপারটা বলছে এটা কে বললো, ট্যানার বললো। তার মানে ট্যানার কি বললো যে ফরমেটিভ ইভ্যালুয়েশনটা হচ্ছে সেই জিনিস যেখানে বিভিন্ন টেস্ট ব্যবহার করে একটা শিক্ষা ব্যবস্থা চলাকালীন কি হচ্ছে তাকে মানে মডিফাই করার জন্য যেটা করা হচ্ছে সেটাকেই বলা হচ্ছে ফরমেটিভ ইভ্যালুয়েশন। আচ্ছা, এবার দেখে নেবো যে এই ফরমেটিভ ইভ্যালুয়েশনের অবজেক্টিভস কি, তার মানে উদ্দেশ্যটা কি। উদ্দেশ্যটা হচ্ছে মনিটর স্টুডেন্ট লার্নিং প্রগ্রেস মানে হচ্ছে স্টুডেন্টের শেখার বিষয়টা কতটা উন্নতি হয়েছে সেই জিনিসটাকে মনিটর করা, মানে যদি ঠিকঠাক হয় সেই দিকে আরো ঠিক করা, যদি ভুল হয় তাহলে সেটাকে মানে ঠিক করতে হবে। এই যে দেখাশোনা করা সেটাই করা হয় কিসে, এই ফরমেটিভ ইভ্যালুয়েশনের ক্ষেত্রে। তারপরে কি বলছে, আইডেন্টিফাই লার্নিং গ্যাপস, আর এটা কি করে, শনাক্ত করে যদি লার্নিং গ্যাপস কোন থাকে, মানে স্টুডেন্ট যে মানে টিচার যে জিনিসটা শেখাতে এসছে ক্লাসরুমে, সেই ক্লাসরুমে যে জিনিসটা তার উদ্দেশ্য ছিল সেই উদ্দেশ্যটা ফুলফিল হয়েছে কিনা, মানে স্টুডেন্টের শেখার ক্ষেত্রে কোনো ফাঁকা থেকে গেছে কিনা, সেই জায়গাগুলোকে আইডেন্টিফাই করা হচ্ছে ফরমেটিভ ইভ্যালুয়েশনের একটা কাজ বা উদ্দেশ্য। তারপরে অ্যান্ড কি বলছে যে মিসকনসেপশন, অনেক সময় কি হয় যে স্টুডেন্টদের মধ্যে যেটা টিচার শেখাতে চাইছে ঠিক তার উল্টো ধারণা হয়ে যাচ্ছে, তখন সেই যে উল্টো ধারণা হয়েছে না ঠিক ধারণা হয়েছে সেটা কিভাবে বুঝবে, টিচার যদি ফরমেটিভ ইভ্যালুয়েশন করে তাহলে বুঝতে পারবে। তারপরে কি, প্রোভাইড কনস্ট্রাকটিভ ফিডব্যাক। আরেকটা কি, যে যদি ফরমেটিভ ইভ্যালুয়েশনটা ক্লাস চলাকালীন করে টিচার তাহলে কি করতে পারবে, প্রোভাইড করতে পারবে মানে প্রদান করতে পারবে কি, যে কনস্ট্রাকটিভ ফিডব্যাক। ফিডব্যাক মানে হচ্ছে স্টুডেন্ট কতটুকু কি পারলো তার বেসিসে কনস্ট্রাকটিভ মানে গঠনমূলক ফিডব্যাক দিতে পারবে। মানে স্টুডেন্টের দেখা গেল কিছু একটা বিষয়ে সমস্যা হয়েছে, শ্রেণীকক্ষে সমস্যা হয়েছে, সেটা যখন টিচার জানতে পারলো তখন কি করলো, সে তার যাতে ওই জিনিসটা ঠিকঠাক ভাবে গঠন হয়, সেই লার্নিংটা তার যাতে সম্পূর্ণ হয় সেই জন্য কি করছে, তাকে প্রোভাইড করছে কি কনস্ট্রাকটিভ ফিডব্যাক তাকে প্রোভাইড করছে। তারপর কি বলছে, অ্যাডাপ্ট টিচিং স্ট্র্যাটেজিস অ্যাকর্ডিং টু লার্নার্স নিড, মানে এখানে শিক্ষককেও সাহায্য করছে যে লার্নারের বা শিক্ষার্থীর কিরকম প্রয়োজনীয়তা আছে যে সেই বিষয়টা শেখার, সেই হিসাবে টিচার কি করছে তার যে টিচিং যে স্ট্র্যাটেজি সেটাকে নিচ্ছে, যে কোন স্ট্র্যাটেজিতে করলে স্টুডেন্ট শিখতে পারছে সেই বিষয়ে
বিষয়টা কিন্তু ফর্মেটিভ ইভ্যালুয়েশন করার মাধ্যমেই একজন টিচার বুঝতে পারে। তারপরে কি মোটিভেট স্টুডেন্ট, এছাড়া কি করতে পারে, স্টুডেন্টদের মোটিভেট করতে পারে কিসের দিকে, কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্ট, মানে যাতে তার পরপর পরপর ধাপে ধাপে উন্নতি হয়। তার মানে কি আজকে ধরো একটা ক্লাসে টিচার পড়ানোর পরে যদি ফর্মেটিভ ইভ্যালুয়েশনটা করে, তাহলে কি আজকের দিনের পড়াটাও ঠিকঠাক ভাবে হয়ে যাবে। ঠিক একই রকম ভাবে পরের দিন যখন আবার পড়াবে, তখন পরের দিন সেই ক্লাসের মধ্যেই যদি মূল্যায়নটা করে ফেলে, তাহলে কি হচ্ছে, তার পরের দিনেরটাও ভালো হবে। তার মানে কি পরপর 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 কি হচ্ছে, স্টুডেন্টের মানে শিক্ষণীয় বিষয়টা কি হচ্ছে, ভালোভাবে করে শিখতে পারছে। এবার দেখে নিই যে ফর্মেটিভ ইভ্যালুয়েশনের যে বৈশিষ্ট্যগুলো কি কি। দেখো এখানে বলছে যে কন্টিনিউয়াস, মানে একটু আগে আমরা দেখলাম যে এটা অনবরত চলতে থাকে, মানে পরপর পরপর প্রতিদিন মানে ক্লাসরুমে টিচার ক্লাস নেবে এবং তারপরে সেই দিনে কি হচ্ছে, মানে ইভ্যালুয়েশনটা হয়ে যাচ্ছে। তার মানে কি পরপর পরপর হচ্ছে বলে একে কন্টিনিউয়াস বলছে। অ্যান্ড অনগোয়িং মানে কি, এই যে চলাকালীন হয়, চলাকালীন এটা মানে ক্লাসরুম চলাকালীন এটা ইভ্যালুয়েশনটা হয়ে যায়। তারপরে কি ডায়াগনস্টিক ইন নেচার, মানে কি ডায়াগনস্টিক মানে হচ্ছে সমস্যা খুঁজে বের করা হচ্ছে এর প্রকৃতি। মানে স্টুডেন্টের কোন জায়গাটা শেখার ক্ষেত্রে সমস্যা আছে সেই বিষয়টাকে খুঁজে বের করে কি ফর্মেটিভ ইভ্যালুয়েশন। তারপর কি ফিডব্যাক বেসড, তার মানে কি স্টুডেন্ট কি তার প্রতি উত্তর দিচ্ছে, মানে ধরো টিচার কোন একটা কোশ্চেন করছে, তার জন্য স্টুডেন্ট কিরকম উত্তর দিচ্ছে, তার থেকে কিন্তু টিচার বুঝে যাবে যে স্টুডেন্ট কতটা আজকের দিনে শিখতে পেরেছে। তারপরে কি ইনফর্মাল, ইনফর্মাল কেন বলছে, এন্ড অর ফর্মাল, কখনো কখনো ইনফর্মাল ওয়েতে হয়, কখনো কখনো ফর্মাল। ফর্মাল মানে হচ্ছে যেখানে টিচার আলাদা করে ধরো কোশ্চেন টোশ্চেন নিয়ে আসলো, সেই হিসাবে করে তাকে কোশ্চেন আনসার করিয়ে করিয়ে তার মানে একটা স্টুডেন্টের লার্নিংটা কতটা হয়েছে সেটা জানতে পারলো। আর ইনফর্মাল মানে হচ্ছে ধরো কোনো কিছু জিজ্ঞাসা করছে না, কিন্তু টিচার কিছু বিহেভিয়ার বা তার মানে আচার মানে বিহেভিয়ার বা তার কিছু কাজকর্মের মাধ্যমে টিচার কি করতে পারছে, এই ফর্মেটিভ ইভ্যালুয়েশনটা করতে পারছে। মানে দেখবে তোমরা যে কোনো মানে বড় বড় পরীক্ষার ক্ষেত্রে ধরো, যদি ধরো কোনো একটা ধরো ক্লাস 5 এ কোনো স্টুডেন্ট ভর্তি হবে, তার জন্য অ্যাডমিশন টেস্ট দিল, কিন্তু সেক্ষেত্রে কিন্তু অ্যাডমিশন টেস্ট যখন দেওয়া হয়, তখন কিন্তু স্টুডেন্টের ওই বিহেভিয়ার মাপার কোনো বিষয়টা থাকে না, শুধুমাত্র কোশ্চেন আনসার করলেই হয়ে যায়। কিন্তু এই ফর্মেটিভ ইভ্যালুয়েশনের ক্ষেত্রে কি হচ্ছে, বিহেভিয়ারটাও দেখা হচ্ছে, সঙ্গে সঙ্গে কি হচ্ছে, কোশ্চেন আনসারও করা হচ্ছে। তাই ইনফর্মাল এবং ফর্মাল দুটোই হচ্ছে। তারপর বলছে স্টুডেন্ট সেন্টার, এক্ষেত্রে স্টুডেন্টকে খুবই গুরুত্ব দেওয়া হচ্ছে। তার কারণ হচ্ছে প্রত্যেক দিন টিচার এসে ক্লাসে পড়ানোর পরে তারপরে দেখে নিচ্ছে যে স্টুডেন্ট কতটা শিখেছে। যদি এরকম হতো যে স্টুডেন্ট সেন্টার না হতো, তাহলে কি হতো, টিচার নিজের মতন করে পড়িয়ে চলে যেত, স্টুডেন্ট বুঝলো কি বুঝলো না সেটার কোনো তার কাছে কোনো দরকার হতো না। কিন্তু এক্ষেত্রে কি হচ্ছে, স্টুডেন্টই প্রধান, মানে স্টুডেন্ট শিখলো কিনা সেই জন্যই কিন্তু ফর্মেটিভ ইভ্যালুয়েশনটা করা হচ্ছে। তারপরে কি নন গ্রেডেড, নন গ্রেডেড মানে কি, এক্ষেত্রে কোনো আলাদা করে গ্রেড দেওয়া হয় না, যে এরকম বলা হয় না যে আজকের দিনে এইটুকু পেরেছো তার মানে তুমি খুব ভালো স্টুডেন্ট বা তুমি খুব খারাপ, মানে এই যে একটা গ্রেড দিয়ে দেওয়া হলো, এরকম ব্যাপারগুলো করা হয় না। এক্ষেত্রে প্রধান উদ্দেশ্যটাই হচ্ছে যে আজকের জন্য বা শ্রেণীকক্ষের জন্য টিচার যেই উদ্দেশ্যগুলো নিয়ে এসেছিল, যে স্টুডেন্ট এই জিনিসগুলো পারবে এই ক্লাসটার পরে, সেই জিনিসটা বোঝার জন্যই এটা করা হয়, এটার কোনো গ্রেড দেওয়ার জন্য করা হয় না। এবার দেখো যে এই যে টিচার ফর্মেটিভ ইভ্যালুয়েশনটা করবে, মানে ক্লাস চলাকালীন টিচার দেখে নেবে যে তার যে অবজেক্টিভ নিয়ে এসেছিল, সেই অবজেক্টিভ গুলো স্টুডেন্টরা ফুলফিল করতে পারছে কিনা, সেগুলো জানতে গেলে টিচারের অনেক কিছু জিনিসের মাধ্যমে জানতে হয়। এমনি এমনি দেখে দেখে মুখ দেখে বুঝতে পারবে না যে স্টুডেন্টরা পুরোপুরি জিনিসটা বুঝলো কিনা। তার জন্য তাকে কি করতে হবে, অবজারভেশন করতে হবে। মানে ধরো যদি কোনো আচরণের তার পরিবর্তন হচ্ছে কিনা সেটা দেখবে। তারপরে কি কোশ্চেনিং করবে, মানে বিভিন্ন ধরনের কোশ্চেন করবে, যার থেকে টিচার বুঝতে পারবে যে আজকের দিনের জিনিসটা ও বুঝতে পেরেছে কিনা। তারপরে কি কুইজের ব্যবস্থা করতে পারে, কিংবা শর্ট টেস্ট নিতে পারে। তারপরে কি অ্যাসাইনমেন্ট দিতে পারে, কিংবা হোমওয়ার্ক দিতে পারে। তারপরে কি করতে পারে, পিয়ার অ্যান্ড সেলফ অ্যাসেসমেন্ট। পিয়ার বলতে এখানে বলতে চাইছে একটা স্টুডেন্ট তার বন্ধুর সঙ্গে কি হচ্ছে, ধরো একটা গ্রুপ করে দিল, সেইভাবে করেও দেখলো যে গ্রুপের মধ্যে তারা পারছে কিনা, মানে কিংবা বন্ধুর সঙ্গে পারস্পরিক আলোচনার মাধ্যমে তারা আজকের যে বিষয়টা পড়ানো হয়েছে সেই জিনিসটা বলতে পারছে কিনা। মানে
বন্ধুর সহযোগিতা নিয়ে, অথবা সেলফ অ্যাসেসমেন্ট মানে নিজেরাই নিজেদের কাছে কোশ্চেন করার মাধ্যমে দেখতে চাইছে যে আজকের জিনিসটা সে পারছে কিনা। এইরকমও যদি কোনো মানে কোশ্চেনিয়ার হোক বা অন্য টুল ব্যবহার করা হয়, এইভাবে করেও কিন্তু এই ফর্মেটিভ ইভালুয়েশনটা করা হচ্ছে। তারপরে কি এক্সিট টিকিটস। এক্সিট টিকিট মানে হচ্ছে এই বিষয়টা খুব মানে ইন্টারেস্টিং। সেটা হচ্ছে পুরো ক্লাসটা হওয়ার পরে টিচার কি করে দেয় যে ক্লাস থেকে বেরোনোর আগে কি করতে হবে যে পুরো বিষয়টা যা যা তুমি শিখেছো আজকের দিনে সেই জিনিসটা লিখে ফেলো, তবেই কি করতে পারবে যে এই রুম থেকে বা এই ক্লাস থেকে বেরোতে পারবে। তার মানে কি স্টুডেন্ট তার মানে যা যা শিখেছে সেগুলো সবই এর মধ্যে দিয়ে দেবে। তারপরে কি প্রজেক্ট দিতে পারে এবং কি প্রেজেন্টেশন দিতে পারে, যে যা যা আজকে পড়ালাম সেটার জন্য কালকে কিন্তু তোমাদের একটা প্রেজেন্টেশন দিতে হবে। এরকম ভাবেও কিন্তু ফর্মেটিভ ইভালুয়েশন করা যায়। এখন দেখবো যে এই যে ফর্মেটিভ ইভালুয়েশনটা তার সুবিধাটা কি, কি জন্য এটা করা হচ্ছে। প্রথমটা কি, এনহান্সেস স্টুডেন্ট এনগেজমেন্ট। স্টুডেন্টদের মধ্যে নিজেদের মধ্যে কি যেমন কাজ করার ব্যাপারটা আসছে, যে নিজেদের মধ্যে আলোচনার মাধ্যমে জানতে পারলো, মানে একটা স্টুডেন্ট আরেকটা স্টুডেন্টের সঙ্গে আলোচনার মাধ্যমে জিনিসটা শিখতে পারছে। কিংবা টিচারও কি করছে যে বিভিন্ন ধরনের কার্যকলাপের সঙ্গে স্টুডেন্টদের এনগেজ করছে, যাতে কিনা আজকের জিনিসটা বা আজকের যে তার অবজেক্টিভ আছে সেগুলো যাতে ফুলফিল হয়। তারপরে কি বলছে, এনকারেজেস অ্যাক্টিভ লার্নিং। তার মানে কি স্টুডেন্ট যেহেতু জানে যে পুরো ক্লাসটা হওয়ার পরে টিচার তার কি করবে, ইভ্যালুয়েশন করবে, তাই জন্য সে কি করছে যে স্টুডেন্টরা অ্যাক্টিভলি জিনিসটাকে শিখছে বা সক্রিয়ভাবে শিখছে। আবার দেখো সবসময় যে পুরো ক্লাসটা হয়ে যাবে তারপরেই দেখবে সেরকম না, দেখা যাচ্ছে প্রত্যেকটা এক একটা অবজেক্টিভ হয়ে যাচ্ছে, টিচার তখনই দেখছে। সেই জন্য স্টুডেন্টরা যখন জানতে পারছে যে তাদের সবসময় দেখা হচ্ছে, তাই জন্য তারা কি করছে, পুরোপুরি সক্রিয়ভাবে ক্লাসরুমের সমস্ত শিখনটা নিচ্ছে। তারপরে কি, বিল্ডস কনফিডেন্স। এর মাধ্যমে কি হচ্ছে, টিচার এবং স্টুডেন্ট দুজনের মধ্যেই কনফিডেন্স তৈরি হয়। তার কারণ কি, স্টুডেন্ট যখন পুরো জিনিসটা জানতে পারলো তখন তো অটোমেটিক্যালি তার মধ্যে একটা কনফিডেন্স আসবে। আর একটা কি, স্টুডেন্ট কতটা বুঝলো। যদি স্টুডেন্টরা অনেক বেশি বুঝে যায় যে টিচার যা যা শেখাতে এসেছিল সবকিছু বুঝে যাচ্ছে, তার মানে কি টিচারের মধ্যেও একটা কনফিডেন্স আসবে, না হ্যাঁ আমি ভালো করে মানে পড়াতে পেরেছি। এই ব্যাপারটা হলেও কি টিচারের মধ্যে একটা কনফিডেন্স আসবে। তারপরে কি, আইডেন্টিফাইজ উইকনেস আর্লি। দেখো এই যে উইকনেস বা দুর্বলতাটাকে এটা চিহ্নিত করতে পারে। কিরকম দুর্বলতা, দেখো স্টুডেন্টের ক্ষেত্রেও দুর্বলতা বের করতে পারে, আবার টিচারের ক্ষেত্রেও দুর্বলতা বের করতে পারে। স্টুডেন্টের ক্ষেত্রে কেমন দুর্বলতা বের করবে, যে স্টুডেন্ট কতটা শিখছে, কোন কোন জায়গায় মানে স্টুডেন্টের সমস্যা হচ্ছে। আবার টিচারের দিক থেকে কোনটা হচ্ছে, টিচার কেমন পড়াচ্ছে, কোন কোন জিনিসগুলো তার স্টুডেন্ট বুঝতে পারছে না, কিভাবে পড়ালে বুঝতে পারছে না, সেই যে তার দুর্বলতাগুলো সেগুলোও কিন্তু আর্লি মানে আগে মানে খুব প্রথম থেকেই বা একটা সেশনের প্রথম থেকেই ধরা পড়ে যায়। তারপরে কি, প্রমোটস পার্সোনালাইজড লার্নিং। এক্ষেত্রে কি মানে ব্যক্তির কেন্দ্রিক যে শিখন, মানে স্টুডেন্ট নিজে নিজে যে শেখন সেটার প্রতি গুরুত্ব দেওয়া হয়। মানে স্টুডেন্ট কতটা শিখলো সেটা যখন সে নিজেই বলছে যে হ্যাঁ আমি এত শিখেছি, তার মানে কি সে তখন পুরো জিনিসটা নিজে থেকে করার যে প্রচেষ্টাটা করে বলেই মানে এখানে বলা হচ্ছে যে এটা প্রমোট করছে, মানে নিজে নিজে শেখার যে বিষয়টা সেটা প্রমোট করছে হচ্ছে কে, ফর্মেটিভ ইভালুয়েশন। তারপরে কি বলছে, যে স্ট্রেংথেনস টিচার স্টুডেন্ট ইন্টারাকশন। এটা শক্তিশালী করে কি, শিক্ষক এবং স্টুডেন্ট মানে শিক্ষক এবং স্টুডেন্টদের মধ্যে কি পারস্পরিক সম্পর্ক গড়ে তোলে, মানে ইন্টারাকশন করে। যেহেতু স্টুডেন্ট কে টিচার বারে বারে কোশ্চেন করছে কিংবা বিভিন্ন ভাবে ইভালুয়েশন করছে একটা শ্রেণীকক্ষের মধ্যে, তাই জন্য কি এটা আরো বেশি শক্তিশালী হচ্ছে তাদের মধ্যে সম্পর্কটা। তারপরে কি, প্রোভাইড ফিডব্যাক টু টিচার অ্যান্ড স্টুডেন্টস। এবং দুজনের ক্ষেত্রেই ফিডব্যাক দিচ্ছে, মানে ফিডব্যাক বলতে ফলাফল দিচ্ছে, কিরকম টিচারের কিরকম পড়ানো হয়েছে আর স্টুডেন্ট কতটা শিখেছে, এই দুটো জিনিসই প্রোভাইড করছে কে, ফর্মেটিভ ইভালুয়েশন। তারপরে কি করে, হেল্পস ইন ফর্মুলেটিং রিমেডিয়াল টিচিং। দেখো যখন জানতে পারলো যে স্টুডেন্টের এই জিনিসগুলোতে সমস্যা আছে, তখন কি করবে টিচার, বুঝতে পারবে যে হ্যাঁ এদের আবার সংশোধনী শিখনের দরকার আছে, মানে এই যে জিনিসগুলো সমস্যা হয়েছে সেই জিনিসগুলোকে ঠিক করার জন্য তাদের কখন পড়ালে বা ভালো হবে, কিভাবে পড়ালে ভালো হবে, সেই জিনিসটা কিন্তু উঠে আসে কি ফর্মেটিভ ইভালুয়েশনের পরেই। তারপর কি বলছে, লিমিটেশন অফ ফর্মেটিভ ইভালুয়েশন। লিমিটেশন মানে কি, এতক্ষণ তো দেখলাম যে সুবিধাটা কি, করলে কি ভালো হয়, এবার দেখছি অসুবিধা কি। অসুবিধা হচ্ছে টাইম কনজিউমিং, মানে ফর টিচারের ক্ষেত্রে এটা কি অনেক বেশি সময়ের দরকার হয়। আগের সময় কি পড়ানো হতো, টিচার শুধু পড়িয়ে যেতেন, দেখতেন না যে স্টুডেন্ট
পারলো কি পারলো না, তার ফলে কি হচ্ছে টিচার অনেকটা পড়িয়ে দিচ্ছে। ধরো একদিনে হয়তো স্টুডেন্ট শিখতে পারবে 1 পেজ, টিচার পড়িয়েছে 10 পেজ। কারণ এক্ষেত্রে তো টিচার জানতে চাইছে না যে স্টুডেন্ট শিখলো কি শিখলো না। তাহলে সেক্ষেত্রে কি হচ্ছে টিচার অনেকটা বেশি পড়িয়ে যেতে পারতো, কিন্তু এক্ষেত্রে কি হচ্ছে সময়টা বেশি লাগছে, তার কারণ টিচার অল্প পড়াচ্ছে আর বেশিটা সময় কিসে লাগছে, স্টুডেন্টরা কতটা শিখলো সেটা জানতে। তারপরে কি রিকোয়ার্স প্রপার প্ল্যানিং অ্যান্ড ট্রেনিং। দেখো এই যে জিনিসটা ফরমেটিভ ইভ্যালুয়েশন, মানে প্রত্যেক দিন স্টুডেন্ট ঠিক করে শিখছে কিনা, কিভাবে শেখাতে হবে, এই যে বিষয়গুলো করতে গেলে কি করতে হবে, ঠিকঠাক প্ল্যানিং লাগবে। মানে পরিকল্পনা যদি ঠিক না হয় তাহলে কিন্তু মানে একটা ক্লাসরুম টিচিং এর যেটুকু সময় হয় তার মধ্যে পুরো জিনিসটা কমপ্লিট করা সম্ভব হয় না। আর তার এই জন্য কি মানে টিচারের ট্রেনিং এরও দরকার আছে। তারপরে কি মেবি সাবজেক্টিভ, অনেক অনেক সময় দেখা যায় যে টিচারের নিজস্ব ব্যক্তিগত প্রভাব কি করে ফরমেটিভ ইভ্যালুয়েশনের মধ্যে পড়ে। দেখা যাচ্ছে টিচার কোশ্চেন বা টেস্ট নেয়নি, শুধুমাত্র অবজারভেশনের মাধ্যমে দেখছে যে স্টুডেন্টরা শিখলো কিনা। সেক্ষেত্রে কি হবে, টিচারের তো এরকম হতে পারে যে কিছু কিছু স্টুডেন্ট আছে যারা যারা একটু ভালো পড়াশোনা, তাহলে কি করবে, টিচারের একটা ব্যাপারই থাকবে যে এই কজন শিখে গেছে তার মানে সবাই শিখে গেছে। যাই হোক, এইভাবে করে টিচারের একটা নিজস্ব প্রভাব কিন্তু এর মধ্যে থেকে যাচ্ছে। তারপরে কি ডিফিকাল্ট টু ইমপ্লিমেন্ট ইন লার্জ ক্লাসরুম, বলছে এই যে জিনিসটা, এটা ছোট ক্লাসরুমে, ধরো 30 জনের ক্লাসরুম হয়, তাহলে 30 জন বাচ্চাকে মোটামুটি দেখা যায় যে হ্যাঁ এই কারা কি শিখলো, কাদের কি সমস্যা আছে, এগুলো দেখা যায়। কিন্তু ক্লাসরুমটা যদি অনেক বড় হয় বা অনেক স্টুডেন্ট থাকে, তাহলে ওইটুকু সময়ের মধ্যে টিচার পড়াবে, তারপর দেখবে প্রত্যেকে শিখলো কিনা, এই বিষয়টা কিন্তু খুবই ডিফিকাল্ট। এবার দেখবো যে রোল অফ টিচার ইন ফরমেটিভ ইভ্যালুয়েশন, মানে ফরমেটিভ ইভ্যালুয়েশনের ক্ষেত্রে টিচারের কি কি করতে হয়। দেখো কি করে, ডিজাইনিং অ্যাপ্রোপ্রিয়েট অ্যাসেসমেন্ট টাস্ক, তাকে আগে থেকে ডিজাইন করে নিতে হয় যে আমি যে পুরো জিনিসটা আজকের দিনে পড়াতে যাচ্ছি, তাহলে পরে যখন ওদের থেকে জানতে চাইবো যে ওরা মানে স্টুডেন্টরা কিরকম শিখেছে, তার জন্য কি করতে হবে, একটা অ্যাসেসমেন্টের টাস্ক, মানে কি কি জিনিসগুলো দিলে স্টুডেন্ট আমাকে দেবে যে তারা কতটা শিখেছে, সেই যে টাস্ক গুলো তাকে আগে থেকে ডিজাইন করে রাখতে হয়, নকশায়িত করে রাখতে হয়। তারপরে কি প্রোভাইডিং কনস্ট্রাকটিভ এন্ড টাইমলি ফিডব্যাক, তাকে কি করতে হয় যে কনস্ট্রাকটিভ, মানে স্টুডেন্টদের যাতে জ্ঞানটা পরপর পরপর ধাপে ধাপে বেড়ে ওঠে, সেই ব্যাপারটা টাইমলি ফিডব্যাকের মাধ্যমে, মানে সময় মতন তাদের ফিডব্যাক দেয় যে হ্যাঁ তোমাদের দেখো এতটুকু ঠিক হয়েছে, আর এতটুকু ঠিক করলে পুরো জিনিসটা তোমরা জানতে পারবে। তাহলে এই যে বিষয়টা, সেটা কি সময় সময় ঠিকঠাক টাইম মতনই কি করে টিচার দেয়। তারপরে কি এনকারেজিং স্টুডেন্টস রিফ্লেকশন, মানে স্টুডেন্টদের কি করে যে তোমরা কতটা শিখেছো নিজেদের উপরে নিজেরা ভাবার চেষ্টা করো যে কতটা শিখেছো বা কতটা পারলে, আজকের দিনে যতটা হয়েছে ততটা কি কি শিখেছো। এই যে ব্যাপারটা করতে গেলে কি স্টুডেন্ট ভাবতে থাকে নিজের কতটা সে শিখলো, সেটা নিজের মানে কতটা শিখলো সেটা ভাবতে থাকে। এর ফলে কি হচ্ছে, তাদের কে এনকারেজ করলো, টিচার এনকারেজ করলো এক্ষেত্রে। তারপর কি বলছে, মডিফাইং ইনস্ট্রাকশন, এবং যখন দেখতে পেলো যে স্টুডেন্টদের কিছু সমস্যা রয়েছে, তখন কি করে টিচার সেই ইনস্ট্রাকশনটা যে যা কিনা সে পড়িয়েছে সেটাকে আবার মডিফাইও করে। তাহলে কি কি কাজ করলো, ডিজাইন করে যে অ্যাসেসমেন্ট কি নেবে, প্রোভাইড করে কি কনস্ট্রাকটিভ এবং টাইমলি ফিডব্যাক প্রোভাইড করে। তারপরে কি এনকারেজ করে কি স্টুডেন্টরা যাতে নিজেদের শিখনের উপর বেশি জোর দেয় যে কতটা কি শিখলো। আর মডিফাই করে কি তার যে ইনস্ট্রাকশনটা সে ক্লাসরুমে দিয়েছে সেটাকে স্টুডেন্টদের ফিডব্যাকের উপর ভিত্তি করে কি করে মডিফাই করে। আর রোল অফ স্টুডেন্ট, মানে স্টুডেন্টদের কি ভূমিকা ফরমেটিভ ইভ্যালুয়েশনের ক্ষেত্রে, তারা করে কি রিফ্লেক্ট অন দেয়ার ওন লার্নিং, তারা আলোকপাত করে কিসের উপর, নিজের লার্নিং কতটা হয়েছে, নিজের শিখন কতটা হয়েছে তার উপরে। তাছাড়া কি করে সেট লার্নিং গোলস, এবং তারাও কি করে কিছু লক্ষ্য ঠিক করে যে কি কি আমাদের শিখতে হবে। তাহলে সেই শেখার যে বিষয়গুলোকে তারা আগে থেকে ঠিক করে নেয়। তারপরে কি রেসপন্ড টু ফিডব্যাক, এছাড়াও কি করে তারা কি করে টিচার যখন ফিডব্যাকটা চায়, তখন কিন্তু স্টুডেন্ট কি করে ফিডব্যাকটা দেয়, রেসপন্ড করে। তারপর হচ্ছে এনগেজ ইন সেলফ এন্ড পিয়ার অ্যাসেসমেন্ট, এবং তারা সবসময় জড়িত থাকে কিসে বা যুক্ত থাকে কিসে, নিজের এবং তার যে সহপাঠী তাদের সবারই অ্যাসেসমেন্ট, মানে তাদের যে কতটা লার্নিং হলো সেই বিষয়ে, মানে একে অপরকে জিজ্ঞাসা করে যে হ্যাঁ কি কি শেখা হলো আজকের দিনে। তাহলে অন্য একজন স্টুডেন্ট বললো হ্যাঁ হ্যাঁ এই জিনিসগুলো শিখেছি। তাহলে এই যে জিনিসগুলো একে অপরের সঙ্গে কি করতে পারে, এনগেজ হয়ে থেকে কি করতে পারে, জিনিসটা পুরোটা শিখতে পারে।
এই ছিল ফর্মেটিভ ইভ্যালুয়েশন কাকে বলে, তার উদ্দেশ্য কি, তার বৈশিষ্ট্যগুলো কি কি, শিক্ষকের কি কি করণীয় বা তার মাধ্যমে আমাদের মানে কি সুবিধাগুলো হয়, তার সমস্যাগুলোই বা কি।